মধ্যে 7 কোটি বছর 20 বছর কি দিছে ফাঁসি। যেখানে ব্যাংক খালি করে লক্ষ লক্ষ কোটি টাকা শেষ হয়ে গেছে, যেখানে ব্যাংক পাওয়ার বিদেশের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যেখানে শেয়ার বাজার নাই, শেয়ার বাজার এই সেক্টর গুলো নিয়ে কথা বলতে দেখা যায় না। ইন্টেলেকচুয়াল সেক্টর, সো কল সুশীল সমাজ, খুব ভালো লাগে আমার এই শব্দটা হচ্ছে সুশীল সমাজ। তারা যখন কথা বলে নাচ শিক্ষায় যে MLM, আমি তো মনে করি যারা MLM করে এরা আসলে দুর্ভাগা। এদের উচিত ছিল এক থেকে সোচ্চার হয়ে কথা বলা, যে আমরা কয় টাকা কি করছি দেখান। আমরা যে পরিমাণ লোকের কর্মসংস্থানে উদ্যোগ নিয়েছি এর 10 ভাগে আপনারা নেই, 10 ভাগে হবে। এখন বর্তমানে আমি যদি বলি কম বেশি 1 কোটি লোক কোনোভাবে না কোনোভাবে ডাইরেক্ট সেলিং বা MLM ব্যবসার সাথে জড়িত। এরা কেন ইউনাইটেড হয় না এবং বলেন? আমি তো তথ্য দিয়ে দিলাম, বাংলাদেশের যে বলাতে বলেছে 3টা বড় বড় দুর্নীতির খাত এখন আমরা প্রকাশ করলাম। আবারও বলি, একটা ব্যাংক পাওয়ার বিজনেস, একটা ব্যাংকিং সেক্টর, আর একটা কোথায় শেয়ার। দেশ খালি করা হয়েছে, কিন্তু সবাই মিলে যদি আপনি খুঁজেন ডেস্টিনির ভাগে যদি 5,000 ফারান আর বাকিদের ভাগে যদি 5,000 ফারান, খুব বেশি 10,000 কোটি টাকার লেনদেনে অনিয়ম হয়েছে। টাকা ভাই যায় না, কিন্তু অনিয়ম হয়েছে মনে রাখেন। 2-4 জনের টাকা নিয়ে গেছে, সেটা প্রতারণা, ফটুয়ারি। আমাদের ক্ষেত্রে কিন্তু অনিয়ম হচ্ছে, আমি ওইভাবে বলবো না। আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা নন ফাংশনাল ওয়েতে কিছু কিছু কাজ করেছি। যেমন মাল্টিপারপাসের শেয়ার, এটা প্রমোশনে কমিশন দেওয়া যায়, এইটাকে আমরা মাথায় আনি নাই। অর্থাৎ শেয়ার বিজনেসে শেয়ার বিক্রি করতে গেলে একটা কমিশন দেওয়া যায়, এটা মাথায় আনি। তাহলে এটা যদি আমরা করি অপরাধ হয়ে থাকে, তাহলে আমাদের বিচার হতে হবে কিন্তু সমবায় সমিতি আইনে। আমি কি করে জানবো? যে ব্যক্তি অভিযোগ করেছে তার এজাহার পরিষ্কার লিখছে, এই লোকগুলো সমবায় সমিতি আইন 2001 এবং বিধিমালা 2004 ভঙ্গ করিয়া মানি লন্ডারিং করিয়াছে। কি আশ্চর্য! বলতেছে আইন করার সময় সমবায় সমিতি আইন ভঙ্গ করছি, আর তাফসীর দিতেছে মানি লন্ডারিং করিয়াছে, মানে নিজের ইচ্ছা মতো একটা রচনা লিখে দেব। তো আমাদের বিরুদ্ধে কিন্তু প্রতারণার অভিযোগ ছিল না, আত্মসাতের অভিযোগ ছিল না। আরেকটা অদ্ভুত ব্যাপার দেখেন, এমন কিছু গণমাধ্যম এমন ভাবে চটকদার নিউজকে প্রচার করছে, অর্থ দেখবেন যখন নিউজ করে অর্থ আত্মসাতের মামলায়, বা শব্দটা বলতেছে অর্থ আত্মসাতের মামলা। জীবনে কোনো এজাহার করে নাই এখানে অর্থ আত্মসাত হয়েছে কিনা। ওখানে দেখছে আমরা সমবায় আইন মানছি, ওখানে আমরা দেখছে হাইকোর্টের কথা অমান্য করছি। তাইলে আমাদের অপরাধ কি? 2টা। একটা হলো সমবায় সমিতি আমাদের আইনে বিচার হতে হবে, আর যেটা আমরা হাইকোর্টের কথা অবাধ্য হয়ে কাজ করছি, তাহলে সেখানে কি হবে? আমাদের কন্টেম্প্ট টু কোর্ট, কোর্ট অবমাননা। কারণ আমরা আদালতের কথা শুনি নাই। আদালতের কাছে জেতা গাছ বিক্রি করে আমরা হয় না মরা গাছ দিতে বলেছি। এটা হলো অভিযোগ, আর কিছু না। খুব অদ্ভুত কিন্তু অভিযোগ, অদ্ভুত অভিযোগ। কিন্তু অথচ যখন কিছু মিডিয়া আমাদের নামে নিউজ করে, চট করে এই কথাটা বলে, জানেন? অর্থ আত্মসাতের মামলায় মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ রফিক বলতেছে যে হ্যার্য করতেছে। ঠিক এই সমস্ত গণমাধ্যমকে লজ্জা লাগে আমার, যারা এটাও জানে না কিভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হয়। আপনি কি জানেন মিডিয়াতে আমি কেন আসছি? এইগুলো দেখার পরে টায়ার্ড হয়ে গেছি, যে মন ভরা মিডিয়া নিউজ করতেছে। তখন ভাবলো আর বসে থাকা যায় না, প্রথমে শুরু করছি পত্রিকা দিয়া। যখন দেখছি যে ডাকে না, কথা বলতে ডাকে না, তখন চলে গেছি ইলেকট্রনিক মিডিয়াতে। আমার কিন্তু মিডিয়াতে আসার আর অন্য কোনো কারণ নাই। একটাই কারণ ছিল, যখন আমি মিডিয়ার মধ্যে অনিয়ম দুর্নীতি দেখছি। হয় কি, কোন একটা জায়গায় দুর্নীতি দেখলে আপনাকে ওখানে ঢুকে সেই দুর্নীতি প্রতিরোধ করার জন্য ফাইট করতে হয়। একইভাবে কিন্তু আমার রাজনীতিতে আসা, তখন আমি রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন করেছি, তখন মনে হচ্ছে না আমারও রাজনীতিতে আসতে হবে। এখন যদি কখনো দেখি যে ধর্ম প্রচার করতে গিয়ে দুর্বৃত্তায়ন হচ্ছে, আমি সেখানে ঢুকবো। মিথ্যা তাফসীর দিয়ে যদি মানুষকে বোঝানো হয় এই হচ্ছে ধর্ম, আমার কথা হচ্ছে দুর্বৃত্তায়ন যেখানে আছে সেখানে আমরা চলে যাবো। আপনি আমরা যতই গালি দেন, আমরা
এখন বাতাস শুটুক তুফান শুটুক ফিরবো না তো আর। আমরা চলবো। এখন আসলে আমরা কিভাবে এখানে আসলাম? আমি বসে বসে চিন্তা করতেছিলাম জেলখানায় যে কি করা যায়, আমরা কি করবো আমাদেরকে তো কাজই করতে দিচ্ছে না, কিছু একটা করতে হবে। তো আর্টিকেল মেমোরেন্ডামকে পড়লাম, চিন্তা করলাম আর্টিকেল মেমোরেন্ডাম কিন্তু একটা জায়গায় লেখা আছে আমরা অ্যাপ্লাই ব্যবসা করবো 9 নম্বর ক্লজে। আর এরপরে দেখলাম সফটওয়্যার বিজনেস করতে পারবো, রিয়েল এস্টেট করতে পারবো, ট্রেনিং করে, মানে অনেক কিছু লেখা আছে, সবাই থাকে। এই কথাটা কিন্তু আমার না, শুধু যারা আমরা লিমিটেড ফার্মে কাজ করেন তারা জানেন যে লিমিটেড ফার্মের বইতে একটা আইটেম লেখা থাকে না, একাধিক লেখা। তো তখন খুঁজতেছিলাম আমাদের কি আছে, আমাদের আলু আছে, তাহলে কি করতে পারি, কাই করে সিরিজ বানায় বেশি, অর্থাৎ আমাদের জমি আছে, তো কি করবো আমরা এখানে রিয়েল এস্টেট ডেভেলপ করে ফ্ল্যাট বানায় বেশি, ভ্যালু এডিশন হবে। এইভাবে কিন্তু রিয়েল এস্টেটের কথা চিন্তা করছি। এখন বাংলাদেশে বলতে গেলে 1000 উপরে রিয়েল এস্টেট কোম্পানি আছে। আমি যদি যোগ হয়ে 1001 হবে, তো আমার কাছে মানুষ কেন আসবে? কোন কারণ আছে? আসবে না যদি না আমি 1000 জনের চাইতেও ব্যতিক্রম কেউ হই। আমি যদি মানুষকে আমার দিকে আকর্ষণ করতে হয়, অবশ্যই আমাকে ওই 1000 পরে এক ভিড় করতে হবে। অর্থাৎ তারা কি করতেছে এটা আমি করলে কিন্তু আমিও সস্তা হয়ে গেলাম, কিন্তু আমাকে নতুন কিছু দেখাইতে হবে। এবং এটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি, আমার এখনো মনে আছে, আমরা কত 2017-18 এই সময় গ্যালাক্সি ওয়ার্ল্ডের একটা অফিস ছিল, ওইখানে বসে প্রথম আমরা এই চিন্তা করলাম যে স্বপ্ন শহর। এবং তখন স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড না, ওইটুক দিয়ে একটা ট্রেড লাইসেন্স করে পরিমল কর বসতো, এবং আস্তে আস্তে আমরা কথা শুরু করছি। এবং তখন কিন্তু আমাদের কাছে ধামরাই থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসছে, যে বলে ধামরাইতে আমাদের অনেক জায়গা আছে, 300-400 একর জায়গা আছে, এখানে আমরা প্ল্যান করি। তারপর আমরা আরেকজন আলম আছে, ওনাকে দিয়া কেরানীগঞ্জ, এরকম আমরা কিন্তু তখন শুরু করে দিয়েছি। কিন্তু টুকটাক একেবারে যে নতুন আসমানের থেকে লাভ দিয়ে বসছি তা না, চিন্তা আগে ঢুকেছে আমাদের মধ্যে সেই 17-18 সাল জেলে থাকতে। কারণ আপনারা তো জানেনই আমি নাকি জেলে বসে ব্যবসা শুরু করছি, এবং জেলে বসে ব্যবসা শুরু করার পারমিশনটা আমাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দিচ্ছে, যে তুমি যা করবে এখানে বসে করো, তোমার বাইরে দেবো। তো অপরাধটা কোন জায়গায়? যদি বলা হচ্ছে যে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে চিন্তা করো। এখন আমরা চিন্তা করলাম আমরা কি, আমরা সৈনিক। কি সৈনিক? আমরা যে কোনো বিপণন করতে পারি, বিপণন সৈনিক আমরা। তাই আমাদের জন্য রিয়েল এস্টেটের বিপণন হচ্ছে 1-2 ব্যাপার, তাই না? নতুন করে কিছু আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলবো, ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা যত সহজে এবং যত দ্রুত রিয়েল এস্টেট বিজনেস মার্কেটিং করতে পারবে, অন্য ট্রেডিশনাল রিয়েল এস্টেট কোম্পানি তার ধারে কাছে আসতে পারবে। এইটা ওরাও বুঝে। তাহলে আমরা এখন বেশি কোথায়? আমরা এই সেক্টরে গেলাম 2টা কারণ, 2টা মেজর কারণ। কিন্তু আমাদের কাছে জমি আছে, জমিগুলো ডেভেলপ করবো। আর একটা হচ্ছে আমাদের কাছে প্রচুর বেকার লোক আছে, বার্ডেন, এটার আমরা কর্মসংস্থান করবো। আমি খারাপ শব্দ ব্যবহার করছি, কিছু মনে করেন না, বলতেছি বোঝার জন্য যে এগুলো আমাদের জন্য দায়। এদের আপনি যদি মনে করেন এই দায় পরিশোধের কৌশল হচ্ছে কিছু জায়গা জমি বেশি আমরা টাকা দিয়ে দিলাম, আপনি চলে গেলেন, আমরা টাকা পাইলেন, আমরা দায় মুক্ত দিচ্ছি, রং। আপনি আমার থেকে টাকা ফেরত নেওয়ার জন্য আমি আপনার কাছে দায় করি, আমি আপনার কাছে দায় হচ্ছে আপনি বিশ্বাস করে আমার কাছে একটা কর্মসংস্থান পাওয়ার জন্য আসছেন। টাকাটা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু খরচ হচ্ছে, তাহলে আমার কি হলো? টাকা দিলাম, টাকা ফেরত দিলেন, আমার কি হলো? কারণ আমি জানি আপনার 10,000 টাকা দিলে ফেরত দিলে আপনাকে খুব বেশি 10,000 টাকা খরচ হচ্ছে, 10 দিন লাগবে। তো আমি আপনাকে দিয়ে দিলাম, 10,000 টাকা দিয়ে গেলে 10 দিনে খরচ করলেন, আপনি সাকসেসফুল হয়ে গেলেন নাকি? রং। আপনি যেই কারণে আমাকে 10,000 টাকা দিচ্ছেন সেই কারণ থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছেন, এবং সেটা আমরা বিবেকের কাছে তখন দায় থেকে দেবো। আর্থিক দায় মুক্ত হয়ে গেছি 10,000 টাকা ফেরত দেওয়াতে, বিবেকের কাছে দায় হয়ে গেছে। দেখি বাবা এই লোকটা তো আমার বেশি 10 বছর 12 বছর 10,000 টাকা দিলে অপেক্ষা করে নাই, সে আশা করছে এই 10,000 টাকার মাধ্যমে আমার একটা ব্যবস্থা হবে, আর আমরা সেই লাইনে আসছি। এবং এখন আমি বলবো আপনারা একটি ব্যক্তিও ডেস্টিনিতে কে থাকবে আমি জানি না, কে দায়িত্ব দিবে আমি জানি না, কারণ মানুষ যে কোনো সময় মারা যায়, আমি মারা গেলে আরেকজন দিবে। ডেস্টিনি থেকে আপনারা কখনো সহজে বিনিয়োগ ফেরত দেবেন না, বলবো যে আমাদের কাজ দিতে হবে।
We are here for what? Not to get our money back. কারণ যখন আপনি টাকা ব্যাক নেবেন আপনার সাথে কিন্তু সম্পর্ক শেষ। Who are you get lost? আপনি যে ভাগেন এটা হতে দেবেন না, কখনো না। এইটার নামই হচ্ছে ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। এটাই হচ্ছে কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দিয়ে। আপনি এখানে 10,000 টাকা দিয়ে ব্যবসা করতে আসেন না, আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে তাই আপনি আসছেন। সেটা করি টাকার অভাব দিলেন, স্বপ্ন যে চুরি হয়ে গেল। তাই আপনাকে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে থাকতে হবে। আর ওই সেন্স থেকে কিন্তু আমি বিজনেসের নাম দিচ্ছি স্বপ্ন শহর লিমিটেড। আমার কথা হচ্ছে স্বপ্ন এখন বাস্তবায়ন হবে স্বপ্নের নাম। ইনশাআল্লাহ দেখবেন আপনারা, চলেন আমরা সেই স্বপ্ন শহরের কিছু দৃশ্য আগে দেখে নিই। আমি যখন এই স্বপ্ন শহর লিমিটেড শুরু করতে যাবো তার সময় তার আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একদিন এক ভদ্রলোক দেখি আমার কাছে আসছে, আয়সা বলতেছে যে হ্যাঁ আপনি তো আমার কোম্পানি চুরি করছেন, তাই করছেন, তাই ইত্যাদি ইত্যাদি অভিযোগ। ভাই বুঝি না গিয়েছে তখন সরকারকে বলছেন আপনার না না, দিস ইজ রং স্টোরি, দি স্টোরি ইজ ডিফারেন্ট। আমরা কোনো কিছু চিন্তাই করে নেইনি, আমরা আমাদের কাছে এটা চাইছি করে বিক্রি করা হচ্ছে, আমরা নিতেও চাই। আর আমরা তো জানি না হু আর ইউ। তখন বললো যে আমি তো এই জানতাম আপনারা এইভাবে নিয়ে গেছেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে কক্সবাজার আমরা একটা হোটেলের কোম্পানি শেয়ার কিনেছি কনফিগার ইঞ্জিনিয়ারিং, আবার কেরানীগঞ্জে কনফিগার হাউজিং। তো আমরা জানি সারা জীবন যে এই কোম্পানির মালিক হচ্ছেন কে, হাবিবুর রহমান সাহেব, যিনি মানবাংলাদেশের মালিক। তাকে আপনারা সবাই চিনবেন। উনি আমার ঘটনা চক্রে আমাদের ইত্যাদি বিখ্যাত ইত্যাদি প্রোগ্রামের জনপ্রিয় উপস্থাপক হানিফ শওকতের বড় ভাই। তো হানিফ শওকতের কে আছে, কিন্তু হাবিব বেড়ে আমি চিনছি অন্যভাবে। উনি লিফট বিক্রি করেন। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করছিলাম, প্রথম দেখা হয়েছিল, আমি বলছি ভাই আপনি কি বিজনেস করেন? কারণ সেটা উঠে আর নামে। আমি ভয় পেয়ে গেছি, ডেঞ্জারাস তো, মানুষ উঠে আর নামায়, এই পিছনে ভুলে কবে আমার উঠে আর নামাও। কিন্তু আমি বুঝি না সে কি বলতে চাইছে। তো আমি মানুষ উঠে আর নামাই, পরে শুনছি উনি লিফটের ব্যবসা। যাই হোক, পরে ওনার সাথে খাতে হতে একজন উনি মহাবিপদ বসে আইসা বললো কি এরকম আমার এক ভাইটা আমার একদম শেষ করে দিয়া আমাদের ছেলে পালাচ্ছে। কই পালাচ্ছে ভাই? কয়েছে আমার পালাচ্ছে কেন? কাল করে না খেলে গাড়ি করে দিচ্ছে আমার বাসার ভাই, পালু মারা যায়, সুইসাইড করে। হ্যাঁ থাকুন থাকুন বাসা কিছু বলো। এইভাবে কিন্তু এই কোম্পানি আমাদের কাছে আসে। আমরা জানি কেন তার কনভারসেশনের সন্দেহ হয়েছে। সন্দেহ আমি অডিটের মাহবুব বলছি যে তুমি তো অডিট করে দেখো তো কাহিনী কি। মাহবুব কয় আপনি যদি পারেন এই আবর্জনা ঠেলে পালাইতেন, এটা দিয়ে না আপনি কিছুই করতে পারবেন না, এটা ভেজাল আছে। বড়লাম দেখলাম ভেজালের সাথে আমাদের আরো কয়েকজন পরিচালক সম্পৃক্ত হয়ে গেছে। তারা দেখি যে এটার মধ্যে মজা পেয়ে গেছে। এবং রীতিমতো আমার মনে আছে আমি যখন হাবিব সাহেবকে রিজেক্ট করে আমার রুমে চলে গেছি, 1 ঘন্টা পরে আমাকে ডাইরেক্টর পুলিশ সাহেব ডাকছে, গোফরান ডাকছে, ডাইরেক্টর আমার কয় আপনি কোনো কথা ঠিক মতো শোনেন না কেন, হট হয়ে যাবেন। আমি বলছি হট হয়েছে এই জন্য আমার কাছে এই লোকের অফারটা 2 নম্বর করা হয়েছে। তার চেহারা মধ্যে 22 বছর যে এটা 2 নম্বর প্রস্তাব, আমি এটার মধ্যে নাই। তখন কোনো শোনেন না, উনি কি বলেন, উনি কমাই দিলে হ্যাঁ করবে তার কোনো বাইরে। সোজা কথা হচ্ছে আমি যদি এখন তাদের কথা না শুনি আমি কিন্তু সরে ছেড়ে হয়ে যেতেছি। তো আমি বাধ্য বললাম ঠিক আছে, আমি তো গণতান্ত্রিক একটা সরকার, কি বলতে চাচ্ছে বলে। সবাই বলতেছে আমরা সবাই একমত, আমরা এটা দেবো। দেখবেন সবাই একমত, আর কিচ্ছু করার নেই না, ঠিক আছে। আমি একজন অবথরিকে, আমি কিন্তু এই প্রজেক্টে একদম দ্বিমত ছিলাম। কেন জানি আমার সাইকোলজি কাজ করছে এই লোকটার কথা সত্যি না। তার চেহারার মধ্যে একটা মাইনাস পয়েন্ট চোখে বসছিলাম, এই জন্য আমি নিতে চাচ্ছিলাম, মন টানতে ছিল না। জোর করে চিন্তা কিছু করা খাওয়ার মতো। দেখেন এতদিন পরে নতুন সত্য আমার সামনে আসছে যে সে আরেকজনের সাথে ধোকাবাজি করছে। যাই হোক, এই ভদ্রলোক আমাকে বুঝতে পারছে যে আমিও ভিকটিম, সেও ভিকটিম। তখন সে পরবর্তীকালে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে আসছে, যে কাগজগুলো না হলে আমি সফলভাবে এই প্রজেক্টটা চালাতেও পারবো। আমার ভালো আছে তার অনেস্টি, তার স্ট্রেট ফরওয়ার্ডনেস। তখন আমার মনে হচ্ছে দিস ইজ হোয়াট আই এম লুকিং ফর সামওয়ান। আমি এমন একজনকে খুঁজতেছি, এটা হচ্ছে সেই লোকটা। তখন আমি স্ট্রেট বলে ফেললাম আমার সাথে কাজ করবেন,
সে আমার কাপটা আমার আপনি করে পেলেন, আমি ছোট আপনি, তুমি বলে আমি আমার সাথে আছি, আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে কাজ করবা, তো অবশ্যই কি কাজ করবো, আমি এই করতে চাই, লেটস স্টার্ট। এইভাবে কিন্তু শুরু হয়েছে এবং কিছুদিন আসা যাওয়া করতে করতে যা হয় কি বারবার ডেটিং করতে করতে আর কতক্ষণ ডেটিং করে এনগেজমেন্ট হয়ে গেছে, তাই না? ডেটিং শেষ, এনগেজমেন্ট হয়ে গেছে। এখন যেটা হচ্ছে এই লোকের এখানে এনগেজ করছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার স্বপ্ন সব বাস্তবায়ন করার জন্য আমি মোটামুটি ভাবে একটা সঠিক লোক খুঁজে পাইছি, যে ঠিক থাকলে সে যদি প্রভিজিং হয়, সে যদি ডিটারমাইন্ড হয় এবং ভিশনারি হয়, উইল মেক দিস হ্যাপেন। আমরা এটা বাড়াই দেবো ইনশাআল্লাহ। যেটার নাম হচ্ছে স্বপ্ন সবল লিমিটেড। স্বপ্নে সবল করে ছেড়ে দেবে, এমন কিছু করবো আবার বলতেছি, আমেরিকা থেকে, লন্ডন থেকে, প্যারিস থেকে, দুবাই থেকে মানুষ সেখানে প্র্যাকটিস হবে। আমরা যাবো তারা আসবে, বুঝবে যে এখন বাংলাদেশে বিনিয়োগ করার ভালো সময়, বিনিয়োগ করবে। কিন্তু দেখেন আমি বিনিয়োগ করবো, আমি প্ল্যান করে বলছি, আমার কাছে ভালো হচ্ছে রোমসার আছে, রোমসার সম্বন্ধে আমার একটা ধারণা হচ্ছে উনি আসলে কাস্টমার হিসাবে আলাদা একটা ক্লাব করবো, ওটার নাম দেবো একাধিক পার্চেজার লিমিটেড, যারা একের অধিক কিনবে। কারণ এটার মধ্যে অন্য কারণ আছে, কেন একের বেশি কিনবে, নিশ্চয়ই কোনো রিজন আছে এখানে, আরেকটা স্বপ্ন এখানে লুকায় আছে এবং আমার সাথে কিছু শেয়ার করছে কোশ্চেন। এখন আমরা শুরু করতেছি, আমাদের কিন্তু অনেকগুলো পেজ হবে, কিন্তু এই জন্য আমি প্রজেক্ট পেজ নিয়ে আজকে আলোচনা করবো। ফেজ 1 এ আমাদের অ্যাপার্টমেন্টের সংখ্যা হচ্ছে 1 মিলিয়ন, 10 লাখ, বিসমিল্লাহ বলা। এরপর ফেজ অনেকগুলো হবে, এবং ফেজের মধ্যে আবার ক্যাটাগরি আছে। ফেজ 1 এর মধ্যে ক্যাটাগরি হচ্ছে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস। নিম্নবিত্তদের জন্য, মধ্যবিত্তদের জন্য, উচ্চবিত্তদের জন্য আমরা ফ্ল্যাট বানাবো, বাড়ি বানাবো, ভিলা বানাবো। শুরু করছি নিম্নবিত্তদের দিয়ে। নিম্নবিত্ত কারা? আমি আমার দৃষ্টিতে নিম্নবিত্ত হচ্ছে যাদের এভারেজ মাসে আয় হচ্ছে 1 লাখ টাকা। এটা হচ্ছে আমার দৃষ্টিতে, আমার সাথে আপনাদের একমত হওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে নিম্নবিত্ত। তাই এখানে যে প্ল্যানটা করেছি, এই অ্যাপার্টমেন্ট গুলো তাদের জন্য তৈরি করা হচ্ছে যারা নিম্নবিত্ত এবং যারা ভাড়ায় থাকে এবং ভাড়ায় কেনা, এবং এখানে কোনো লোন নেওয়ার দরকার নাই, সবার বাড়িঘর হবে। এই জন্য স্লোগান দিয়েছি এটার মধ্যে, হোম ফর এভরিওয়ান, লোন ফর নান। সবার জন্য বাড়ি হবে, লোন নিতে হবে না। এই স্লোগান দিয়ে শুরু করেছে। স্লোগান কিন্তু অনেক আগে, এখনকার না। এই সেই স্বপ্ন শহরের প্রথম ভিউ আমরা দাঁড় করিয়েছি। এই ভিউটা কিন্তু কোন একটা আন্তর্জাতিক ভাবে হোটেলের, কিন্তু আপনারা অনেকে হোটেলের নাম শুনছেন হলিডে। হলিডে ইনের স্ট্রাকচার কিন্তু এইচ এর মতো। আমি সিঙ্গাপুর হলিডে ইন প্রথম আবিষ্কার করছি। হলিডে ইন কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ হোটেল না, আবার একেবারে নিচেও না, রিজনেবল একটা হোটেল, যেখানে আমাদের মতো স্ট্যান্ডার্ডের ব্যবসায়ীরা অ্যাফোর্ড করতে পারে। কারণ আমি তার হিলটনে যেতে পারবো না, হিলটন ভেরি এক্সপেন্সিভ। বা আরেকটা আছে কি জানি রামাদা, আরেকটা এই ধরনের কিছু আছে আরো বেশি এক্সপেন্সিভ। তো এইটা আমার কাছে ভালো লাগছে কেন, যে আমি এমন একটা লুক দিতে চাই নিম্নবিত্তদেরকে, যাদের মন মানসিকতা, মননশীলতা, তাদের চিন্তার উন্নতি ঘটবে, তারা ভাবতে থাকবে। এইটা অনেকটা হচ্ছে এরকম দেখবেন, কোন ভদ্র মহিলা যখন সন্তান সম্ভব হয় কি করে জানেন, ঘরের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি লটকে রাখে। বলেন তো কেন? যাতে তার বাচ্চাটাও এরকম হয়। আমি আপনাদের একটু ওরকম ছবি দেখাতে চাই, আপনার ভিতরে যেন ওই জিনিসটা, ওই স্ট্রাকচারটা কাজ করে যাওয়া। এরপর একটা বিল্ডিং এর মধ্যে ঢুকতেছি, এখন আপনি ইনসেপ্ট করতেছেন, কনসিভ করতেছেন এখন, কিন্তু এটা হবে। এটা দিকে তাকায় থাকলে একটু দরকার। এরকম ছবি আপনি কোথায় কোথায় লাগাবেন? আপনার ফ্রিজের দরজার মধ্যে লাগাবেন, টয়লেটের ভিতরে এক জায়গায় লাগাবেন যেন টয়লেটে বসলে দেখা যায়, মুখ ধুতে গেলে যেন দেখা যায়, ফ্রিজ খুলতে গেলে যেন দেখা যায়, ঘরতে যেন বাইরে দরজার মধ্যে। মানে এটা হচ্ছে যখন আপনি শুয়ে থাকবেন যেন ছাদের মধ্যে দেখা যায়। দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু টিচ ইউরসেলফ যে দিস ইজ মাই ড্রিম হোম।
আমি যাচ্ছি এদিকে, যে কোনো মূল্যে আমাকে এখানে অ্যাচিভ করতেই হবে। এখন আমরা একটা দেখেছি আপনাকে দিনের ভিউ, এটা হলো রাতের ভিউ, আর একটা অ্যাঙ্গেল থেকে 3D। এখন এখানে আমরা কি করতেছি, আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা মার্কেটিং প্ল্যানটা আপনাদের দেখাবো। কারণ এখানে আগে বুঝতে হবে যে এই অ্যাপার্টমেন্টের ডেভেলপমেন্টে কি হবে। 5,000 টাকা স্কোয়ার ফিটে আপনার বিক্রি, 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, মোট 38 লাখ টাকা খরচ হবে। কাস্টমারকে কিন্তু পুরো টাকা দিতে হবে না, সে প্রথম থেকে 16,000 টাকা কিস্তি দিয়ে 5 বছর কিস্তি দিবে, অথবা 3 থেকে 5 বছরের মধ্যে 60 টা কিস্তি দিবে, দিলে সে উঠে যাবে। উঠে যাওয়ার পরে পরবর্তী 180 টা কিস্তি, অথবা বাকি 15 বছর সে কিস্তি দিতে থাকবে যখন সে আসে। তাই এটার নাম হচ্ছে ভাড়ায় কেনা। এখন এইখানে আপনারা যারা কিনবেন, ওই যে একটা প্রশ্ন ছিল কালকে কে জানে আমাকে, যে আমি যদি 2টা কিস্তি দিয়ে দেখি যে কিস্তি দিতে পারতেছি না, তখন আমার কি হবে? এটার উত্তর কিন্তু সবাই কেউ দেয়নি না। এটার উত্তর আছে কিন্তু আপনাদের মধ্যে যদি এই সম্ভাবনা থাকে যে আপনি 2টা কিস্তি দিয়ে পারতেছেন না, হতে পারে না, তাহলে বুদ্ধিটা শিখাই দিই, কিচ্ছু না। আপনি 10টা অ্যাপার্টমেন্ট একটা নিজের নামে আর 9টা আপনি বুক করে ফেলান, আপনারটা ফ্রি। আপনার কিস্তি নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট 9টা আপনি প্রমোট করবেন, একটা আপনার কাছে আপনি করবেন। মোট কয়টা হইল? 10টায় 1600 টাকা করে কত হয়েছে? আপনার কিস্তি কত? তো আপনারটা আমি তো বলতে পারি 10 এ ফ্রি। খুব সহজ। আপনি কিস্তি বাদ দিতে চিন্তা করেন কেন? দ্বিতীয়টা হচ্ছে আপনি একটা ক্রেডিট কার্ডের মধ্যে ক্রেডিট লোন তৈরি করতে পারেন আমাদের মাল্টিপারপাসে, যদি আপনার শেয়ার থাকে সেখানে আপনার একটা নির্দিষ্ট পরিমাণের শেয়ার প্রমোট করে দিবেন, অথবা আমাদের কাস্টমারদের অ্যাকাউন্ট হালনাগাদ করে দিবেন। আপনি হালনাগাদ করে দেন না, 32 জনের হালনাগাদ করলে আপনি 16,000 টাকা লোন দিতে পারবেন, জাস্ট 32 হালনাগাদ। 32টা লোকের হালনাগাদ করে দিলে ওই বছরের জন্য আপনি 16,000 টাকা কিন্তু আপনি সুদ মুক্ত কিস্তি পাচ্ছেন, একেবারে টানা 3 বছরের জন্য। মানে আপনার জানাই শুরু হবে 2 বছর পরের থেকে, পরবর্তী 1 বছর। কত আপনার দেওয়ান দিচ্ছেন? কত? 16,000। আপনার কিস্তি দিতে হবে মাত্র 8,000 টাকা, ওই তখন 2 বছর পরের থেকে। সেটাও আপনাদেরকে আমি আইডিয়াটা শিখাই দিলাম। তাহলে 2টা আইডিয়া দিচ্ছি, একটা হচ্ছে আপনি 10টা বুকিং দেন, আর নাইলে আপনি যদি বুকিং দিতে না চান, কাজ করতে না চান, অলস ভাবে বাসায় থাকবেন, কারো কথা বলবেন না, কারণ আপনি সাথেও নাই, আপনি পাশেও নাই, তাই না? অবশ্য বলে আমি সাথেও নাই, আমি পাশেও নাই। জানেন এই অর্থ কি? সাথে হচ্ছে আমি নিজেরও কোনো কাম করি না, অন্যরা আমি হেল্প করি না। এটার সংক্ষেপ নাম হচ্ছে আমি সাথেও নাই, আমি পাশেও নাই। তো আপনি সাথে পাশে নাও থাকতে পারেন, তাইলে আপনি ওইভাবে থাকেন। আপডেট করাই দেন, 32 জনকে আপডেট করে দিলে আপনাকে আমাদের মাল্টিপারপাস কি করবে, ওই বছরের জন্য 16,000 টাকা আপনাকে দীর্ঘমেয়াদী একটা লোন দিয়ে দেবে। ঠিক আছে? এবার সেখানে আপনি কমিশনটা কিভাবে পাবেন? আপনার প্রথমে জানতে হবে যে এই কোম্পানির স্টেক হোল্ডার কারা কারা। আমরা স্টেক হোল্ডার বানাচ্ছি 2টা গ্রুপের। একটা গ্রুপ হচ্ছে যারা মাল্টিপারপাসের সাথে জড়িত আছেন এবং সেই মাল্টিপারপাসের শেয়ার কিনেছেন। এই মাল্টিপারপাসের অধীনে একটা কোম্পানির নাম হচ্ছে লো কস্ট হাউজিং। আমি লো কস্ট হাউজিং না দেখে মাল্টিপারপাস দেখাইছি, কারণ আপনারা লো কস্ট হাউজিং এর শেয়ার কেউ কিনেন নাই, কিনছেন মাল্টিপারপাসের শেয়ার। আবার মাল্টিপারপাস হচ্ছে লো কস্ট হাউজিং এর 80% মালিক। তাই আমরা কি করতেছি, এই কোম্পানির 50% মালিকানা শেয়ার লো কস্ট হাউজিং এর মধ্য দিয়ে ডিএমসিসিএল এ দিয়ে দিচ্ছি, এবং সেখানে একজন প্রতিনিধি পরিচালক থাকবে। সেই প্রতিনিধি পরিচালক হচ্ছে নবাব হোসেন সাহেব। উনি ওনার কনসেন্ট দিচ্ছে যে ঠিক আছে আমি এখানে নমিনি পরিচালক। এখন সেখানে উনি কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করবেন? উনি প্রতিনিধিত্ব করবেন প্রায় 50%। প্রায় এই জন্য বললাম আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনারা যারা মাল্টিপারপাসের শেয়ার কিনে রাখছেন 12, 13, 14, 15, 16 বছর ধরে, তাই না? এখন তো আগামীতে যখন অগাস্ট মাসে আমরা 2টা কোম্পানি যে হবে একসাথে, একটা এসএসপি লোন হবে, আবার কার হবে?
মাল্টিপারপাসের অভাব। তাহলে সে এজিএম যদি মনে করেন 100 টাকা লাভ পাইছে, 100 টাকা কমাই, তো 100 টাকা পাইলো, 100 টাকা কিন্তু অর্ধেক কে পাবে? মাল্টিপারপাস। আর যেহেতু আপনি মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার, এই টাকাটা কিন্তু আপনাদের কাছে যাবে। ক্লিয়ার? নেক্সট 50 টাকা কই যাবে দেখেন। নেক্সট 50 টাকা যাবে হচ্ছে আরো অন্যান্য কিছু কোম্পানি আছে, আদার্স, যেগুলো আছে কোশেয়ার মাধ্যমে হচ্ছে, সুকুরিয়ার নটারির মাধ্যমে হচ্ছে। কোশেয়ার মাধ্যমে হচ্ছে যে আপনাদের ইউনাইটেড এক্সেলেন্ট আজকে যারা প্রোগ্রাম করছে, ধরেন 300 কোম্পানি আছে এখানে, ধরেন টপের খালি 300। এই 300 কোম্পানির প্রতিনিধিত্ব করবো আমি, সেখানে শেয়ার থাকবে হচ্ছে প্রায় 45%। তার মানে কোম্পানিটার প্রায় 95% মালিক কিন্তু আপনি। একবার আপনি এই দিক দিয়ে খাইছেন, আবার আপনি এই দিক দিয়ে খাইছেন। তাহলে দেখেন আপনি কিন্তু ডাবল অ্যাডভান্টেজ মারতেছেন। শুধু পার্সেন্টেজ একটু বেশি থাকবে, কোশেয়ারে যারা আসবে তাদের পার্সেন্টেজটা বেশি থাকবে। হ্যাঁ, কারণ কোশেয়ার মাধ্যমে যারা আসতেছে এদের সংখ্যা বেশি নেই। কত? 10-20 হাজার, কত 10-20 হাজার লোক হবে যারা কোশেয়ার মাধ্যমে আছে। হিসাব করে বলতে হবে। এই সব কোম্পানিগুলো যদি নেই, একটা হিসাব করি তো মুখোমুখি যদি গড়ে 45 তো নাই, 40 জন করে ধরি, গড়ে 40 পূরণ 300 কত হবে? 36। 12। তাহলে 12 থেকে 14,000 লোক হচ্ছে এই 45%, আর 1.5 লক্ষ লোক হচ্ছে 50%। আপনি কিন্তু এই 12,000 1.5 লাখের মধ্যে আছে না, 95% চলে যাচ্ছে এভাবে ঘুরে ঘুরে আপনার কাছে। আর ফিউ পার্সেন্টেজ আছে যারা এই দুইটা গ্রুপে নাই, তাদেরকে আসলে আপনারা নিয়ে নিতে পারলে ভালো হতো। তাদেরকে যদি আমরা কোশেয়ার নিয়ে নিই, মাল্টিপারপাসে দিয়ে দিয়ে বাইরে থেকে লাভ, তারা বেনিফিটেড হোক, তারা করতে যারা না আসে সেভাবে অফার এখনো দেয়নি। তো এই হচ্ছে আমরা কিভাবে শেয়ারটাকে স্প্লিট করতেছি। আচ্ছা, এখন আসে নিচে যে দেখেন কথা লেখা আছে, হোম ফর এভরিওয়ান, রোড ফর নান, সবার জন্য বাড়ি হবে, কাউকে লোন দিতে হবে না। এখন আমরা সেলস এন্ড মার্কেটিং প্ল্যান দেখাবো। সেলস এন্ড মার্কেটিং এর প্রথম হচ্ছে যে সেলস এর যে একটা স্ট্রাকচার, পিরামিড, যে সিস্টেমে আমরা সেলটা করব, সেটা হচ্ছে মার্কেটিং অর্গানাইজেশন স্ট্রাকচারটা হচ্ছে আমাদের থাকবে নিচের লেয়ারে 20,000 সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ, যেটাকে আমরা বলবো SME। এদের থাকবে 10 জনের একটা ইউনিট, 10 জনের একটা ইউনিট, 10 জনের একটা ইউনিট করে থাকবে কত? প্রায় 2,000 সেলস ইউনিট থাকবে। আর এটার প্রধান হচ্ছে যিনি সুপারভাইজার, তাহলে তাকে আমরা বলবো সেলস ইউনিট সুপারভাইজার। এখন সেলস ইউনিট সুপারভাইজার কিভাবে হবে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনারা সবাই যখন আমরা সবাই প্রথমে এসএমই ফর্মটা পূরণ করবো। একটা ফর্ম আছে, এই এসএমই ফর্ম পূরণ করতে গেলে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে। শর্ত নাম্বার 1, আপাতত, আমি আবার বলছি আপাতত আমরা ডিস্ট্রিক্টের ডিনধারী ছাড়া কাউকে এই সপ্তশহরের 20,000 মধ্যে নিচ্ছি না। কারণ এরা আমাদের ওয়ারিশটা পাবে না, বাইরের বেওয়ারিশ কেন পাবে? কিন্তু একসময় হয়তো আমরা বেওয়ারিশ নতুন নেব, সেটা সবাই আসবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের ওয়ারিশদেরকে এখানে নেব 20,000-কে, এবং সেই ওয়ারিশ ছাড়া কেউ নিতে পারবো না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে তিনি যদি এখানে কাজ করতে হয় কম বেশি উনি একটা মিনিমাম একটা অ্যাপার্টমেন্টের বকিউটি লিজ দাম দিতে হবে। এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় কন্ডিশন হচ্ছে তিনি কোনো অবস্থাতে এই প্রজেক্ট থেকে 50টার বেশি অ্যাপার্টমেন্ট উনি সেল করতে পারবেন। এটা লক করে দেওয়া আছে। এই 50টা বেচতে ওনার 50 মিনিট লাগুক, 50 ঘন্টা লাগুক, 50 দিন লাগুক, 50 সপ্তাহ লাগুক, আর 5 বছরই লাগুক, সেখানে আমার 50 বছর বলে দিই। অর্থাৎ সর্বোচ্চ আপনি 5 বছর এক্সিড করতে পারবেন না এই 50টা ফ্ল্যাট বেচার সময়। 50তম বছরের নাম বেশি আমরা নিয়ে দিচ্ছি আপনার থেকে, আপনার মোট আমরা চেঞ্জ করতেছি, আমরা বলছি কোম্পানি দিচ্ছি। তাইলে কি হচ্ছে, আপনি যদি 50টা করে অ্যাপার্টমেন্ট ধরেন, এক একটা লোকের মাথা পিছু একটু বলুন দেন তো, 50 পূরণ 20,000, 10 লাখ। এই হচ্ছে 10 লাখ অ্যাপার্টমেন্টের মার্কেটিং অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কিভাবে মার্কেটিং হবে।
এখন সেলস ইউনিট সুপারভাইজার হচ্ছে 10 জনের একজন, এরপরে প্রতি 5 জন সুপারভাইজারের একজন ম্যানেজার, এরকম ম্যানেজার হবে 400। কেমনে আপনি 5 দিয়ে 2000 ভাগ দেন না, 5 দিয়ে 2000 ভাগ দিলে দেখেন কত হয়, 400 ম্যানেজার। এরকম 4 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে একজন ম্যানেজার, 4 দিয়ে 400 ভাগ দিলে দেখেন কত হয়, 100। আবার 100 যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে 2 জন ম্যানেজারে একজন এজিএম, তাহলে 50 জন এজিএম। আবার 50 জনে যদি আবার 2 দিয়ে ভাগ দেন প্রতি 2 জন এজিএম একজন জিএম। এই তাহলে সব ক্ষেত্রে আপনাদের যে ফাইনাল যে ইয়েটা হবে, পদবিটা হবে, প্রথম হচ্ছে আপনি এসএমই, শেষ হচ্ছে আপনি এসইউএস সেলস ইউনিট সুপারভাইজার, তারপর হচ্ছে এসইউএম সেলস ইউনিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপর হচ্ছে এসইউএম সেলস ইউনিট ম্যানেজার, এরপরে এসইউএজিএম, এরপরে এসইউজিএম। এই হচ্ছে সেলস ইউনিটের এক একটা ইউনিটের আপনি জিএম, এজিএম, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, এখন আমরা দেখব যে এটা কিভাবে কাজ করবে। মোট ব্র্যান্ডের সংখ্যা কত? 1 মিলিয়ন। এই 1 মিলিয়ন বিক্রি করবে কারা? 20,000। তাহলে 20,000 লোকের মধ্যে প্রথম আপনি কার কাছে দেখছেন প্রথম ফ্ল্যাটটা? এইখানে আপনি কিন্তু 10% পাওয়া হয়েছে। অনেকে আমার প্রশ্ন করছিল যে আচ্ছা আমি যখন আমার কাছে আমারটা বেচবো পরমাসিক আমি কমিশন পাবো? অবশ্যই পাবো, ওই 1600 টাকা 10%। প্রথম নিজেরটা পাবো। আচ্ছা, সেটাতে কি হবে? টাকা পার কিস্তি, মানে কিস্তি পেয়ে আপনি যত টাকা কিস্তি দিবেন তার মধ্যে আপনি পাবেন হচ্ছে বোনাস আর পেমেন্ট সহ। প্রথম সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউশন কোনো বোনাস নাই, সব পে। সেটা কত? 1600 টাকা পার মান্থ। আপনি যদি ম্যাক্সিমামটা আপনি বুক করে পাবেন তাহলে কত? 50। তো 50 এর যদি আপনি 1600 দিয়ে পুরো দেন আপনার মাসে আসবে 80,000। এখন যদি আমরা 25% তাহলে 40,000। যদি 10টা করেন তাহলে 16,000। এইভাবে আর কি। অর্থাৎ মোল্লা 90,000 দর করবো তো মোল্লা 90,000 একদিন বাদশাহ আপনার জিজ্ঞাসা করছে যে আচ্ছা মোল্লা বলো তো আমার চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? খুব কঠিন প্রশ্ন যে আমার এই চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে। বললাম সেটা কম না। মোল্লা বলে যে আপনার পেয়ালার সাইজ যদি এই পুষ্করণীর সাইজ হয় তাহলে 1 পেয়ালা, পেয়ালা যদি তার অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, পেয়ালা যদি তার অর্ধেক হয় তাহলে 4 পেয়ালা। এইগুলো সেই জিনিস। আপনি কত টাকা কমিশন পাবেন সে নির্ভর করবে আপনি কয়টা বুকিং দিচ্ছেন, সেই হিসেবে আপনি বুক দিবেন। তাহলে এইটা হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট পাবেন। এবং সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আপনাদের কোনো বোনাস থাকে কি আছে? শুধু বেসিক পেটা আছে। এরপরে আপনি সুপারভাইজার, ওই যে সামনে সুপারভাইজার সেলস ইনটা 10 টাকা এরকম হচ্ছে 10 জন এসএমই নিয়ে একজন সুপারভাইজার হবে কত? 2,000। এই সুপারভাইজার হিসেবে আপনি কিন্তু 80,000 টাকা কিন্তু আপনার বুক আছে, কিন্তু অতিরিক্ত বোনাস পাবেন কত? পার অ্যাপার্টমেন্টে 200 টাকা করে পাবেন। তাইলে এখন অ্যাপার্টমেন্ট কয়টা দেখা যায়? নিজের হলো 50টা, আর বাকি আরো 9 জন নিয়ে আপনার 10 জন, সেখানে কত? 450। আপনার 50টা সব 500। এই 500 উপরে 200 টাকা কত হয়? 1 লাখ। তাহলে আপনার ওই মাসে পে এবং বোনাস দুটো মিলে 1 লাখ আসে। ক্লিয়ার? এরপর আমি আসতেছি এরপর ধাপটা কি? এরপর ধাপ হচ্ছে 5 জন সুপারভাইজার নিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন দেখেন আপনি যখন 5 জন দিচ্ছেন বেসিক্যালি কিন্তু আপনি 5 জন দিচ্ছেন না, আপনি কিন্তু 4 জন দিচ্ছেন, কারণ একজন আপনি নিজে। কারণ আমি তো মানুষ হিসাবে কমিশন দিচ্ছি না, আমি দিচ্ছি সেলস হিসাবে। আপনি নিজের তো সেল করতেছেন সুপারভাইজার হিসাবে, তাহলে আপনার সেলটা যোগ হবে। আর 4 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 4 জন সুপারভাইজার হলে হয়ে যাচ্ছে মোট হলো 5 জন। এই 5 জনের আগে ফ্ল্যাট ছিল কয়টা? 500। পুরো 5 কত শুনবো টাকা? 2500। 2500 100 দিয়ে পুরো দিলে 2.5 লাখ। তার মানে আপনার বেসিক হচ্ছে 80,000 আর 2.5 লাখ হচ্ছে বোনাস। এই হচ্ছে আপনার 3,30,000। এরপর আসছে পরের ধাপ। পরের ধাপে কিন্তু আপনার 5 জন স্টুডেন্ট বেজার লাগতেছে না, আপনি সহ 4 জন। তাহলে আপনি নতুন 3 জন মিলে হবে। আপনি তো আছেন আর 3 জন নিবে, দিনের 4 জন হচ্ছে
এই 4 জনের নিয়ে আপনি কি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ দি ইউনিট। আপনি এখন দেখেন আগে কত ছিল 2500 এর সাইড দিয়ে বলে দিলে কত 10,000 ইনটু 50 টাকা কত হচ্ছে 5 লাখ। 5 লাখ তার মানে আপনার বোনাস হচ্ছে 5 লাখ আর আপনার নিজের পে কত 80,000। পে এন্ড বোনাস কত 5 লাখ 80। এখন দেখেন এখন কিন্তু আপনার 5 জন ম্যানেজারের দরকার নাই এজিএম হওয়ার জন্য, মাত্র 2 জন ম্যানেজার হলে কিন্তু আপনি এজিএম। এর কারণ কি? তো আগে কত ছিল, সংখ্যা কত ছিল, 10,000। এখন 2 দিয়ে পূরণ দিলে কত হচ্ছে 20,000 পূরণ 50 টাকা 10 লাখ বোনাস আর বেসিক কত 80,000। আপনি প্রতি 2টা ম্যানেজারকে এজিএম হয়ে গেছে, এজিএম দিব কয়জন 50 জন। এরপরটা হচ্ছে কি জিএম। জিএম হচ্ছে 2 জন এজিএম এজিএম এবং সেখানে কিন্তু এবার আসেন আগে কত ছিল অ্যাপার্টমেন্ট 20,000, এখন 2 জন করলে কত 40,000 ইনটু 50 টাকা কত হচ্ছে 20 লাখ। 20 লাখ হচ্ছে আপনার বোনাস, 80,000 হচ্ছে আপনার পে হচ্ছে আপনার টোটাল স্ট্রাকচার। এবং আপনারা দেখেন এবং জিএম দেব আমরা কয়জন 25 জন টোটাল 2,000 সুপারভাইজার, 400 স্টাফ ম্যানেজার, 100 ম্যানেজার, 50 জন এজিএম, 25 জন জিএম। কি হবে জানেন এটা যখন সেটেল যাবে ডিসি কিন্তু আর নাই এক্সিকিউটিভ সব একটা গ্রুপের মধ্যে চলে আসে এবং এরা এই 20 বছর ধরে পেমেন্ট পাইতে থাকে 20 ইয়ার্স কিন্তু চলতেছে। আসলে ফেজ 2 যখন শুরু হবে তখন নতুন করে আমাদের পিরামিড সাজাইতে হবে। পিরামিড কিন্তু সাজায় রয়েছে, শুধু কি শুরু হবে সেলস। আপনি জানেন আপনাকে যদি নিচে থেকে সেল করতে হবে, কারণ কি সব জায়গায় কিন্তু আপনার আছেন। খেয়াল করছেন একজন করে কম নিছেন না, আপনি একজন প্লাস 9 1 প্লাস 9 1 প্লাস 5 4 1 প্লাস 3 1 প্লাস 1 এরপর 1 প্লাস 1। তার মানে আপনি কিন্তু নিচে থেকে আসেন অলরেডি। এখানে আমরা কোন মানুষের উপরে কমিশন দিচ্ছি না, আমরা দিচ্ছি সেলস ভলিউম উপরে। আর এখানে কোনো ইয়ে নাই যে এমন না যে পরের মাসে নতুন লোক আসলো এরপরে তাদেরকে আসলো এরপরে তাদের আসলো না। দিস ইজ নট লাইক ডাইরেক্ট সেলিং অর ডাইরেক্ট, এটা ডাইরেক্ট সেলিং বাট দিস ইজ নট অ্যাভেলেবল, ইট ইজ নট মাল্টি লেভেল মার্কেটিং। এইখানে যে স্ট্রাকচার এটা ট্রেডিশনাল কোম্পানি স্ট্রাকচার এবং এইখানে আপনাকে মনে রাখতে হবে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে কিভাবে আপনি এই জায়গায় যাবেন। এই প্রশ্নটা দিয়ে দিই যদি আপনি আমাকে আবার প্রশ্ন করে বসেন এই জন্য আগেই দিয়ে দিন। প্রথম আপনি কিভাবে সুপারভাইজার হবেন? সুপারভাইজার হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার নিজ দলে যে 50টা কোটা ছিল ওই 50টা সব বুক হয়ে যেতে হবে। যেদিন 50টা বুক হবে সেদিন আপনি একটা ফর্ম পূরণ করবেন। ফর্মের নাম হচ্ছে পদোন্নতি আবেদন পত্র। আপনি পদোন্নতির জন্য জমা দিচ্ছেন কেন? যেহেতু আপনার 50টা গিয়েছে বুক হয়ে গেছে। আমরা মার্কেটিং ডিপার্টমেন্টে আমি কিন্তু কোম্পানি চেয়ারম্যান, কিন্তু এক্সিকিউটিভ বডিতে কিন্তু আমি ডাইরেক্টর মার্কেটিং। সেখানে আমি কিন্তু দেখতেছি যে কাকে কি করা যায়। সেখানে আপনার আমি বলবো যে হ্যাঁ আপনাকে আমি মনোনয়ন দিলাম এই বারটায়, আপনি এলাকার মনোনয়ন পাইছেন, এখন কিন্তু তার ফেইলে আপনি ইনকাম করা শুরু করবেন। মনোনয়ন দিচ্ছি, এখন আপনি নির্বাচিত হতে হবে। আমি একটা রাজনৈতিক নির্বাচনের মধ্যে এক্সাম্পল দিচ্ছি সহযোগ যেই লাইনে আপনি কথা বুঝুন আমি সেই হাত নিয়ে দিচ্ছি আর কি, সারেগামা দিয়ে দিচ্ছি। আপনাকে আমি মনোনয়ন দিব সুপারভাইজারে, কিন্তু আপনাকে নির্বাচিত করবে নতুন 9 জনে। এই নতুন 9 জন 2000 থেকে যে কোনো নতুন 9 জন এনিবডি। এখন আপনি চাইলে অনেকে আপনারা যেহেতু গ্রুপে আছেন, আপনি চাইলে আগে থেকে নার্সিং করে, যেমন আমাকে কি জানি বললো আমি 100 লোক জোগাড় করছি, সে চাইলে পারে 100 লোক জোগাড় করে সেখান থেকে তাড়াতাড়ি যে 5টা আগে ইয়ে হয়ে যাবে সুপারভাইজার হয়ে যাবে, সে আপনি স্টেট ম্যানেজার হয়ে যাবে। আবার রয়েছে যেগুলো এগুলো হবে, এগুলো সে আরো করে দিয়ে যাবে, আরো যাবে, এইভাবে যাবে। এখন দেখতে হবে তার এই অর্গানাইজেশনের স্ট্রাকচার, সে যে 100 লোক রিক্রুট করলো সেটা আমার সাথে বসে আগে আমি দেখবো যে তার যে উদ্দেশ্য জিএম যাওয়া সেটার জন্য এই স্ট্রাকচার অ্যাকচুয়ালি দিচ্ছে তার এসএমই কতজন দরকার। তো আমি মুখস্থ করে দিতে পারি। আপনারা দয়া করে 20,000 রে 25 হাতে তো কাজে ক্যালকুলেটর আছে
20,000 में 25 দিয়ে ভাগ দেন, ক্যালকুলেটর কার কাছে আছে? 400 তার মানে ইয়েস, হ্যাঁ 800। তার মানে আপনি যদি জিএল হওয়ার স্বপ্ন দেখেন 100 দিয়ে শুরু করলে হবে না, আপনাকে 800 দিয়ে শুরু করতে হবে। 800 দিয়ে শুরু করলে আল্লাহ আল্লাহ করে আপনি জিএল হইতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখন কথা আছে, আপনি যে আপনার অর্গানাইজেশনে আসলে তারপরে নট নেসেসারি, আপনি অন্য অর্গানাইজেশনের আসলে কেউ যদি পছন্দ করে তাহলে ওইখানে এনগেজমেন্ট ভেঙে যেতে পারে, তাই না? তো এখন এখানে হচ্ছে কি, আপনারা আমি মনে করি এত হয়েছে, আপনারা আগে 10 জন দিয়ে শুরু করেন। দেখেন, টু ফিনিশ এ লং জার্নি, টু ওয়াক এ মাইল, ইউ হ্যাভ টু পুট ইউর ফার্স্ট স্টেপ। এক মাইল হাঁটতে হলে আগে প্রথম কদমটা দেন, আগের থেকে মাইল দৌড় দিবেন না, চিন্তা করার দরকার নেই। প্রথম কদম মানে হচ্ছে 1 মাইলের দিকে আগাচ্ছেন। লেটস মেক এ ডিল, ইউ ডু ইউর ফার্স্ট 50 অ্যাপার্টমেন্ট আগে। এই 10 জন 20 জন ভুলে যান, আগে নিজের প্রচেষ্টা বুক দিয়ে দেখান আপনি পারবেন। বরং আমি অবাক হব না আপনাদের সবাই আগে যদি লোকসভা এসে যদি মনোনয়ন ফর্ম দিয়ে বসে থাকে, আমি আমার প্রচেষ্টা বুক দিয়ে বলেছি, তাহলে লজ্জায় আপনারা কিন্তু চেহারা থাকতে পারবেন। উনি যদি করে ফেলে আমি দিতে হবে তাকে মনোনয়ন, আমি তাকে দিতে হবে। সে আমার আজকে সকালে করতেছে, আমি যদি বেশি বেশি আমি যদি মানা করছি কি আপনাকে, তার মধ্যে উনি তো আমি নিজে বেশি নেবো, আমি বলে এইটাও জায়গা আছে, সমস্যা নেই, কয়টা নেবেন? 50 টাকা না, 100 টাকা না। আমি চাই, আমি তো নির্ধারণ 10টা নিতে চাই শুরুতে, পেমেন্ট আসবে 1,000 টাকা, আমি দিতে পারবো, কষ্ট হয়েছে বলে ভাবো। তো আপনি যদি এইভাবে আরো 5 জন পাওয়া যান, তো বিশাল ব্যাপার এটা, তাহলে তো 50 টাকা এমনি গেছে না, তাই না? আপনাদের দৌড়ঝাঁপ করার দরকারই নেই। তো যাই হোক, এই হচ্ছে আমরা কিভাবে মার্কেটিং স্ট্রাকচার ফর 1 মিলিয়ন ফ্ল্যাট, ভবিষ্যতে এই স্ট্রাকচারটা কাজ করবে কিভাবে, এটাই কিন্তু আপনাদের জানা থাকা ভালো। আমরা যখন মধ্যবিত্তদের ফ্ল্যাট বানাবো, যেখানে 1200, 2400, 7000, 8000 টাকা স্কোয়ার ফিট হবে না, সেখানে শুধু পার্থক্য হবে এতটুকু যে স্কোয়ার ফিট যা বিক্রি হবে তার 10% আপনার। এখন মনে করেন স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে 7,000 টাকা, তাহলে আপনার 10% কত? 700 টাকা। তাহলে 700 টাকা হলে হবে না, কিস্তি কত? ধরেন উনি কিস্তি দেয় 30,000 টাকা, তাহলে আপনার 10% কত? রাইট। কারণ আমরা মধ্যবিত্তদের জন্য বেশ করতে আমরা 30,000 টাকা নিচে কিস্তি দিয়ে পৌঁছাতে পারবো না, তাই না? 35,000 হতে পারে, তার মানে আপনি 30,000 10% পাচ্ছেন, 3,000 টাকা। যখন আপনি কমার্শিয়াল স্পেস বেচবেন, সেখানে যদি 70,000 টাকা কিস্তি হয়, ধরেন কারোর কাছে আমরা বেচছি, এগুলো কাস্টমার কিন্তু, তা আমরা আপোষ করছি যে ঠিক আছে ভাই, আপনি কত নেবেন? দোকান 300 স্কোয়ার ফিট, ঠিক আছে দাদা, আপনি 70,000 টাকা দিয়ে কিস্তি বা 1 লাখ টাকা কিস্তি দিয়ে, আপনার এই দোকানের দাম হলো 3 কোটি টাকা, 1 লাখ টাকা দিয়ে, এখন দেখা গেছে 1 লাখ টাকা 10% কত? 10,000 টাকা। আপনার তো আমার দুটো নিজেই দিবার এমপ্লয়িজকে হোলস ক্যাশে নিতে হবে না, ফর্মুলা সেন্টেন্সে এটার সময়। এখন শুধু প্রোডাক্ট কি আইতেছে, তার মধ্যে আপনি রেডি দেন, কিন্তু আপনার জন্য কমার্শিয়াল স্পেস বেচার সুযোগ আসতেছে, সেম স্ট্রাকচার। এটা হতে পারে যে স্ট্রাকচারটা একটু বড় করবো, তখন আরো বেশি লোক সম্পৃক্ত হতে পারে, বুঝতে পারে সম্ভব। আচ্ছা, যেহেতু প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে, এখন যে অ্যাপার্টমেন্টটা আপনি মার্কেটিং করবেন, এই অ্যাপার্টমেন্টটা আমি বলবো ব্যক্তিগতভাবে, আমি স্ট্রেট একটা লাইন বলবো, আমার খুব পছন্দের অ্যাপার্টমেন্ট, এটা আমার পছন্দ হয়েছে। সার্ভিস অ্যাপার্টমেন্ট বললেও খুব খারাপ হবে না, এটা আমরা এই চেষ্টা করবো আমরা এই সার্ভিস অ্যাপার্টমেন্ট হিসেবে কোনো কিছু করতে পারি কিনা কক্সবাজারে। মানে সার্ভিস অ্যাপার্টমেন্ট আর হোটেলের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে আপনার নিজেরটা নিজে করে খাবেন, নিজের সবকিছু আপনার নিজে বসাবেন, আপনি অন্যান্য ফ্যাসিলিটি গুলো পাবেন। এবং এটা সম্বন্ধে আপনাদেরকে আমার পরবর্তী বক্তা এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে ব্যাখ্যা করবে, এখানে কি কি সুবিধা, কি ফ্যাসিলিটি আছে, এই ডেভেলপমেন্ট সেক্টর ব্যাখ্যা করবে আমার পরে পরবর্তী বক্তা। এখন আসেন, আমরা আপনাদেরকে কি দিচ্ছি? ড্রিম। আপনারা অনেকে এইটার স্ট্রাকচার নিয়ে প্রশ্ন উঠাইতে পারেন, এটা দেখতে বিল্ডিংটা কেমন, এইচের মতো, ইংলিশ এইচ, হলিডে ইংলিশ সাইজ। এইটার মধ্যে এক একটা ফ্লোরে কয়টা অ্যাপার্টমেন্ট আছে জানেন? 27টা। এই 27টা বোঝার জন্য আপনি পরবর্তী ফ্লাইয়ারটা দেখেন, 2 কালারে করা হয়েছে, লাল এবং সবুজ। সবুজটা একটা ফ্ল্যাট, লালটা একটা ফ্ল্যাট, সবুজটা একটা ফ্ল্যাট, লালটা একটা ফ্ল্যাট, সবুজটা একটা ফ্ল্যাট, লালটা একটা ফ্ল্যাট।
এরকম 27টা আছে দেখেন। মাঝখানে সাদা যেটা সেটা হলো ভ্যাকুম জায়গা, খালি জায়গা। প্রচুর জানালা হবে, কিন্তু জানালা পাবেন আপনি প্রচুর এক একটা অ্যাপার্টমেন্টে। অনেক আলো বাতাস, বারান্দা পাবে সবাই একটা করে। বারান্দাতে আমাদের তো এখনো অভ্যাস হচ্ছে বারান্দাতে একটু দাঁড়ানো, কাপড় চোপড় শুকানো, কারণ আমরা তো এখন পর্যন্ত ওরিয়েন্টাল, আমরা তো এখন আমেরিকান কানাডিয়ান হতে পারি। এই হচ্ছে এগুলো ব্যাখ্যা করবে আমার পরবর্তী বক্তব্য আরো ডিটেল, আমি শুধু হাইলাইট করতেছি আপনাদের বোঝার জন্য। তো এখন কথা হচ্ছে আমার প্রেজেন্টেশন এখানে মোটামুটি শেষ। পরবর্তীকালে যেটা করবো আমরা এই যে 2000 লোক প্রথমে দেবো কেন, আমরা 2000 লোক দেবো এই জন্য আমাদের ট্রেনিং দেওয়ার মতো সময় থাকতে হবে। আমার জুমে আছে আমি 1000 লোকের একটা কথা বলতে পারি, তাই 2000 সপ্তাহে 2 দিন করে ট্রেনিং দিয়ে দিলে দাঁড় করার পরে এরপর পরবর্তী 2000 লোক। তো প্রথম 2000 আমি আশা করতেছি ইনশাআল্লাহ এই মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। এই মাসের মধ্যে প্রথম 2000 নেওয়ার পরে আমরা ব্রেক দেবো। এই 2000 কে আগে ট্রেনিং দিব, এই 2000 আগে আগায় যাবে, তারা ইনকামে চলে যাবে, তারা ডিসেম্বর থেকে আয় করবে। 2000 বলেন তো কেন আয় করবে ডিসেম্বর থেকে? সে একটা করে ব্যাংক সেইটার বল, এরপর পরবর্তী 2000 নম্বর রিসিভ করে, তারা ইনকাম শুরু করবে জানুয়ারিতে, ওরা সহ 4000। এইভাবে করতে করতে আমরা প্ল্যান করেছি কয়েকটা ধাপে, আমরা 2000 করে 10 ধাপে রিয়েল সেল শুরু হবে আমাদের জানুয়ারি 1 তারিখ থেকে। আমরা আগে ডিসেম্বরে জমি জমা চুক্তিপত্র এসে পারমিশন বের করে কোথায় কোথায় করা যায় এগুলো করে আমরা প্ল্যান করেছি। যদি সব ঠিকঠাক থাকে, আবার বলছি যদি সব ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারি থেকে, যদি এদিক ওদিক থাকে তাহলে আরো কিছুদিন দেরি হবে। আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। আমরা যতক্ষণ পর্যন্ত বিভিন্ন দপ্তরের সকল নিয়ম কানুন মেনে সব অনুমোদন না নিয়ে আমরা সেলই শুরু করবো। আপনি করে যে আমরা দিচ্ছি, আপনাদের আমাদের ঘরের লোক, আপনাদের আমাদের চাকরি করবেন, আপনার সাথে হিসাব কিতাব দেখবেন। আপনি বলবেন আমি তো এখন অ্যাপার্টমেন্ট নাই, কোনটা বুকিং দিব, ওই বুকিং এর জায়গাটা খালি থাকবে কিন্তু। আপনি বলবেন আমি আলাদা করে মরে গেলে বা আমি পালাই গেলে কোথাও আমার এটা আমার নমিনি পাবে, হ্যাঁ নমিনি ব্যবস্থা আছে, তার মানে নমিনির ব্যবস্থা আছে। আপনার ওই জায়গাটা খালি থাকবে, আপনি কোথায় কোন প্রজেক্টে আপনারা দিয়ে দিচ্ছেন, অ্যাপার্টমেন্ট দিচ্ছেন। ইভেন আপনি মনে করেন ভুল করে আপনার একটা জায়গায় লিখছেন পূর্বাচলে, কোন জায়গায় গেছে সেটা খালি শহরে আপনার পছন্দ হয়েছে, তাহলে আপনি যদি অ্যাপার্টমেন্টটা হস্তান্তর নেওয়ার আগ পর্যন্ত রেজিস্ট্রেশন না করেন, আপনি খালি শহরে ট্রান্সফার করে দেন। অর্থাৎ আপনি কোথায় বুকিং দিচ্ছেন এটা ইম্যাটেরিয়াল, আপনি ফাইনালি রেজিস্ট্রেশন কোথায় হিসাব করবেন সেটা হলো ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকেন। আমার মোটামুটি ব্যাখ্যা পর্যন্ত। আমি এখন আপনাদের থেকে আমার এই ইয়ার উপরে কিছু প্রশ্ন আহ্বান